আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারি পর্যায়ে তো তোড়জোড় চলছে, এটি আমরা দেখতে পাচ্ছি। যে দলগুলো অংশ নিচ্ছে তারাও মোটামুটি তৎপর হয়ে উঠেছে, কিন্তু একই সঙ্গে একটি প্রশ্ন কিন্তু জোরে সোরে উচ্চারিত হচ্ছে। সেটা হলো, এই নির্বাচন কি সবাই মেনে নেবে দেশে এবং বিদেশে? কারণ আপনারা জানেন, আওয়ামী লীগ সহ আরো বেশ কয়েকটি দল এই নির্বাচনে অংশ নেবার সুযোগ পাচ্ছে না। বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই। আসলে আপনারা জানেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন। ওই সফরের প্রেক্ষাপটে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সফরকালে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে, মানে কমপক্ষে 3জন শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন, এমনটাই জানা গেছে। সূত্র বলছে, এসব বৈঠকেই খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন। অবাক করার মতো কথা, আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে, অসন্তোষ প্রকাশ করবে? জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আচরণ, কোন আচরণ বুঝতে পারছেন? নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না, এমনটি জানা গেছে। সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন। খলিলুর রহমানকে বার্তা দেওয়া হয়েছে, নির্বাচন যাতে অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেটা ইউনূস সরকারকে নিশ্চিত করতে হবে। এই 3 মার্কিন শীর্ষকর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলেছেন, আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে, কিন্তু নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, কারচুপি তো নয়। যদি এই বার্তা সঠিক হয়, তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ম্যানিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না। যদি থাকে, তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনূস সরকারকে, এমনটি বোঝা যাচ্ছে আসলে। কিন্তু এটা কতটা বিশ্বাস করব সেটি অন্য প্রশ্ন। তার মানে কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার, এতে কি মনে হয় আপনাদের? নাকশ আমেরিকা? আসল সত্যটা কি আসলে? কিভাবে আমরা জানবো এই সত্যটা? যে কথাগুলো মার্কিন 3 শীর্ষ কর্তা বলেছেন, সত্যি কি এগুলো যুক্তরাষ্ট্রের মনের কথা, ওয়াশিংটনের মনের কথা? এগুলো কি তাদের নীতি নৈতিকতার কথা? তারা যে গণতন্ত্রের পক্ষে সবক দেয়, তার অনুকূলের কথা? এই প্রশ্নগুলো কিন্তু আসে। আমার কাছে কেন জানি রহস্যময় ঠেকছে এই বিষয়গুলো। আমেরিকা অন্তর্বর্তী সরকারের কাছে চাইছে, অথচ অন্তর্বর্তী সরকার আমেরিকার সেই কূটনৈতিক বার্তা উপেক্ষা করছে। মানে আমেরিকা বলছে এই করতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকার করছে না, উপেক্ষা করছে। এতটা সাহসের পেছনে ব্যাখ্যা কি? মানে ইউনূস সরকার এত সাহস কোথায় পায়? এরকম পরিস্থিতিতে অতীতে আমরা কি দেখেছি? যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেয়, কি করে তারা? এবার তারা কি করছে বা কি করবে, এটিও তো একটি প্রশ্ন। খলিলুর রহমানের বৈঠক নিয়ে দেশের গণমাধ্যমে আপনারা সংবাদ হয়তো দেখেছেন ইতিমধ্যেই। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিও হয়তো পড়েছেন, যেগুলো কাগজে এসছে। কিন্তু মিস্টার খলিলকে যে 7 দফা বার্তা দিয়েছে ওয়াশিংটন, ওই শীর্ষ কর্তারা, সেটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি, অন্তত আমি দেখিনি। সেজন্যই আলোচনা। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে খলিলুর রহমান বৈঠক করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি এলিসন হুকার, সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে। এই 3 জন, এদের প্রত্যেকের সঙ্গে আলোচনার জন্য আমাদের মানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। এটিও আমরা অনেকেই জানি। সাদা চোখে যদি দেখি, এগুলো হলো স্বাভাবিক কূটনৈতিক বৈঠক। যদিও অনেকে বলছেন গোপনে গেছে, ডেকে নিয়ে গেছে, এগুলো আসলে আমি বিশ্বাস করি না। ডেকে নিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখানে ঘটেনি বলেই আমি মনে করি। সরকারি ভাষ্য আরো বলছে, খলিলুর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের অঙ্গীকার সম্পর্কে, মানে তার সরকারের, অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন। খুব স্বাভাবিক। এর জবাবে বা প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা তাদের অসন্তোষ বা অবিশ্বাসের কথা বলেছেন, বললাম একটু আগেই। সাথে একথাও তারা জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।
অ্যালিসন হুকার খলিলুরকে জানিয়েছেন আমেরিকা এই ভোটকে হালকাভাবে দেখছে না, তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে, নজরদারি রেখেছে, এটি বোঝা যাচ্ছে। এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসা B1 নিয়ে, বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে, এবং স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসার B1 এর ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে 5,000 থেকে $15,000 পর্যন্ত, সেটির বিষয়ে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন। এটির জন্য তাৎক্ষণিক একটি জবাব তারা দিয়েছেন, আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন, ওভারস্টে করেন, এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচকভাবে দেখবেন, এরকম একটি বার্তা তারা দিয়েছেন, এটিও আপনারা জানেন। অ্যালিসন হুকার বলেছেন ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে কমলে বন্ড নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে। এইমাত্র বললাম রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা, এই ইস্যুতেও তাদের ভিতরে কথা হয়েছে। এই কথাগুলো শুনতে আসলে খুব স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালের গল্প নাকি ভিন্ন। কি সেটা? একাধিক গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র বলছে এই সফরের আরেকটা দিক ছিল যেটা সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে 36 পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন। সেই বৈঠকে তাকে 7টি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই 7 দফা বার্তা কি? চলুন দেখি একে একে। মানে প্রথমটা যদি এক বাক্যে বলি, অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা। বৈঠকে নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল, মানে আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে, নিশ্চয়ই এখন নয়, শুরুতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কোনো আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি। এটি হচ্ছে এই 3 শীর্ষকর্তা যে বসেছেন, বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে, তাদের বৈঠকের সারমর্ম। এরপর দেখি 2-এ কি আছে। চীনের সঙ্গে বাংলাদেশের 3টি MOU স্বাক্ষর নিয়ে কথা হয়েছে, সমঝোতা স্মারক। খলিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের যে এ ধরনের কোনো MOU অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি, অর্থাৎ কোনো চুক্তি হয়নি। পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন পল কাপুর সহ মার্কিন অন্য কর্মকর্তারা। বরং তারা জানিয়েছেন ইউনূস সরকারের আমলেই এই 3টি MOU সই হয়েছে, প্রয়োজনে যথাসময়ে তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন। দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, এটি যদি সত্যি হয়, মানে মার্কিনীদের কথা যদি সত্যি হয়, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, মানে অন্তত কূটনৈতিক স্তরে। 3, চীনের সঙ্গে বাংলাদেশের অত্যধিক মাখামাখি নিয়েও তারা উদ্বেগের কথা জানিয়েছেন। মাখামাখি তো আছে, তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অত্যন্ত আপত্তিকর কথা। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তৈরির জন্য সে দেশের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছে না বলে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন শীর্ষ মার্কিন আমলারা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব চীনকে বিক্রি করে দিয়েছে। 4, বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো 17টি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, সক্রিয়। অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার মানে নিশ্চয়ই তারা ব্যবস্থা নিতে বলেছিল, কারণ যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা মানে ও সেইভাবে পুষবে না। ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে, এটি মার্কিন কর্মকর্তারা বলছেন। এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে, অর্থাৎ তারা সন্দিহান। 5, তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোঠায় চলে এসেছে। 6, তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না। মানে এখানে হয়তো বাংলাদেশ বলেছে যে না, ভারতকে এইভাবে চাপে রাখতে হবে, আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু ব্যতিব্যস্ত রাখতে, তাদের এজেন্ডার কোনো শেষ নেই। কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এজন্য চীনকে কোনোভাবেই আপার হ্যান্ড দেওয়া যাবে না, সমৃদ্ধ করা যাবে না, তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না। ভূ রাজনীতির নানান সমীকরণ এখানে আছে। 7, সর্বশেষ হলো খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে
মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন, না প্রকাশ করেন, আমি একটু অবাক হয়েছি এই কথাটিতে। তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না, বলার প্রয়োজন নেই, দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে। তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ, কারণ তিনি যখন দিল্লি সফরে গিয়েছিলেন সেখান থেকে বৈঠকে অজিত দোভাল এবং সার্জিও গর তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, কিছু কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছু টাস্ক দিয়েছিলেন, সেগুলো তিনি যথাযথভাবে পরিপালন করতে পারেননি। কারণ দেশটা চলে মোহাম্মদ ইউনূসের কথায়, মোহাম্মদ ইউনূসের চিন্তায়, বা তার যারা পরামর্শক তাদের কথায়। সেই জায়গাটিতে কোনো ভালো কাজ, ভালো ফলাফল আনতে পারেননি খলিলুর রহমান। তো এখন মূল প্রশ্ন হলো, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিমত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যেটা যদি সত্যি হয় তাতে ইউনূস সরকারের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করা যেতে পারে, এটি বিশ্লেষকরা বলছেন। কারণ এ সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র স্বস্তি বোধ করছে না, অর্থাৎ তারা খুশি নয়। তবু ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায়। কি সেই বিকল্প প্রস্তাব? সেটাও আপনারা হয়তো জেনে গেছেন। ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ গাজায় নামতে যাচ্ছে বাংলাদেশি সেনা, আন্তর্জাতিক স্থিতিশীল একটা শান্তির বাহিনী করতে চান ট্রাম্প। আপনারা জেনেছেন, এটি আরো বেশ কয়েকদিন আগের খবর। আপনারা জানেন এটা নিয়ে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে, তর্ক বিতর্ক হচ্ছে নানান জায়গায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ? এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশের তথাকথিত মোল্লা মৌলবীরা কেন কথা বলছে না, সেটাও কিন্তু একটা রহস্যের বিষয়। আর আরেকটি প্রশ্ন, এই যে কথা তিনি দিয়ে এসেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কি এটি সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেছেন? এটি একটি নীতি নির্ধারণী বিষয়। মোহাম্মদ ইউনূস কি তাকে এই অনুমোদন দিয়েছেন? এগুলি জানা দরকার। আমরা দেখেছি এই ইউনূসের শাসনামলেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কট্টরপন্থীরা। কোকা কোলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কসের বোতল, তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে, চুরি করা হয়েছে, লুটপাট করা হয়েছে, কারণ এগুলো নাকি ইহুদিদের। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সে কি উত্তেজনা। সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে, কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা, সেই কট্টরপন্থীরা কোনো কথা বলছে না। এখন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো ইসরায়েলকে সাহায্য করা এবং হামাসকে শেষ করা। তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিই দেয় না, তাহলে সেখানে সেনা সদস্য পাঠাতে চাইছে কেন? ট্রাম্প প্রশাসনকে খুশি করতে, নাকি তাদের রোষানল থেকে রেহাই পেতে? ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানা গেছে, খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। দিবেনই তো, মানে এটাতে আর না দেওয়ার কি আছে? তারা তো এটাই চায়। আসল কথা হলো, আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো, নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায়, কি হবে এর ভবিষ্যৎ? সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে, যেটি আমেরিকা চাইছে, যেটি আন্তর্জাতিক বিশ্ব চায়, পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে? যদি এটি না হয়, যদি কারচুপি হয়, ম্যানিপুলেশন হয়, ফেব্রিকেশন হয়, তাহলে কি হবে? আর যে 7 দফা বার্তা দেয়া হয়েছে খলিলুর রহমানকে, সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা, নাকি নির্বাচনের আগে বাংলাদেশের উপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, সে নির্বাচন কি আন্তর্জাতিকভাবে টেকসই হবে? মতামত দিন কমেন্টে। নির্বাচন এসে গেছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারিতে, মোটামুটি ধরেই নেওয়া যায় এ নির্বাচন হচ্ছে। অনেকেই যদিও
এখনও সংশয় প্রকাশ করছেন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে। কিন্তু যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাতে নির্বাচন পেছাবার কিংবা নির্বাচন স্থগিত রাখার এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। তো নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে পুরো মাত্রায়। নির্বাচনী প্রচারে মোহাম্মদ ইউনূস গত মঙ্গলবার ঢাকায় একটা দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি সেমিনার, সেই সেমিনারে সেমিনার আয়োজিত হয়েছিল এবং সেখানে তিনি অংশ নিয়েছিলেন, ভাষণ দিয়েছেন। সেই সেমিনারে তিনি পরোক্ষে কিংস পার্টি হিসেবে পরিচিত বা তার নিজের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপির নির্বাচনী সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন। তার এই পরোক্ষ প্রচার প্রশ্ন তুলেছে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে। এই সন্দেহ ঘনীভূত হচ্ছে ক্রমশই যে এই নির্বাচন কি আদৌ নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। অন্তর্ভুক্তিমূলক যে হবে না সেটা তো জানাই আছে, আওয়ামী লীগ এখানে অংশ নিতে পারেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি গত বছরের যে জুলাই অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্র যাই বলুন না কেন, সেই মেটিকুলাস ডিজাইনের একটা এক্সটেনশন, প্রসারণ কি এই নির্বাচন? এই বিষয়টি আলোচনার জন্যে এই প্রতিবেদন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ঢাকায় দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ডক্টর ইউনূসের বক্তব্য এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে রীতিমতো প্রশ্ন উঠেছে। সেই সভায় ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস খোলাখুলি এনসিপির তরুণ নেতাদের জয়ের আশা প্রকাশ করেছেন এবং সরকারে তারা অংশগ্রহণ করবেন, আগামী সরকারে সেই আশাও ব্যক্ত করেছেন। এনসিপি যেহেতু জামায়াতে ইসলামী দলের সঙ্গে জোট বেঁধে এই নির্বাচনী লড়াইতে নেমেছে, তাই যদি কেউ ধরে নেন যে মোহাম্মদ ইউনূস পরোক্ষে জামাত জোটের হয়ে প্রচার করছেন, তাহলে খুব বেশি অন্যায় কি হয়? আর এই জন্যই প্রশ্ন উঠেছে, মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি আদৌ নিরপেক্ষ, না গত বছরের জুলাই ষড়যন্ত্র বা জুলাই অভ্যুত্থান যে নামেই বলুন না কেন, তার মেটিকুলাস ডিজাইনের বর্ধিত রূপ এই নির্বাচন। আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে। এবার যদি এই দুর্নীতির নির্বাচন হয় এবং তার ফলে বিএনপি যদি বেরিয়ে যায়, তাহলে -2 ফর্মুলার বাস্তবায়ন হয়। এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে বিএনপি হঠাৎই তটস্থ হয়ে উঠেছে, দাবি করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার। যে দাবি তারা করে আসছে 2014, 18 এবং 2024 থেকে। আপনারা জানেন যে আদালতের বিচারে, আদালতের ঘোষণায় আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরে আসার। কিন্তু এটা আবার তার মধ্যে অদ্ভুতভাবে জুড়ে দিয়েছে যে এবারের নির্বাচনটা নয়, অর্থাৎ 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে, এটা কেয়ারটেকার সরকার করবে না, তত্ত্বাবধায়ক সরকার করবে না, এটা বর্তমান সরকার করবে। তাহলেও বিএনপি তখনও কিন্তু এর বিরোধিতা করেনি, সেভাবে আদৌ করেনি। এতদিন যে এই দাবি করেনি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তার কারণ আওয়ামী লীগের অবর্তমানে এবং তারেক জিয়ার আগমনে জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল বিএনপি যে এসব ভাবার সময় ছিল না তাদের। এখন নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের মুখে এসে কানে জল ঢুকছে বিএনপি নেতৃত্বের, কিন্তু বড় দেরি হয়ে গেছে। এখন একমাত্র ভরসা একটা জায়গা, সেই জায়গাটার কথা বলবো, তবে তার আগে, সেই ভরসার কথায় পরে আসছি, তার আগে মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে এই যে নির্বাচন হতে চলেছে,
এবং এই যে তিনি এক সমর্থনে দাঁড়ালেন তরুণ ছাত্র নেতাদের, এই যে এটা কিভাবে এটা বিবেচনা দেখছে মানুষ, সেটা দেখা যাক। দেখুন, রাজনীতিতে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কোনো নির্দিষ্ট দলের আদর্শের সাথে সহমতের কথা বলেন, তখন তাকে পরোক্ষ প্রচার হিসেবে গণ্য করতেই হয়। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই দলটিকে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক উইং বা বর্তমান সরকারের ঘনিষ্ঠ দল হিসেবে দেখেন। এই দল ইউনূসের নিজের দল বা কিংস পার্টি, এটাও সবাই বলেন। ডক্টর ইউনূস যখন শিক্ষা বা সংস্কারের কথা বলতে গিয়ে এমন কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে এনসিপির ইশতেহারের সাথে হুবহু মিলে যায়, তখন তিনি এনসিপির তরুণ নেতাদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন, এবং তখন সাধারণ ভোটারদের মনে এটি একটি বার্তা দেয় যে সরকার এই নতুন শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়। একে রাজনৈতিক ভাষায় বলা হয় সফট এন্ডোর্সমেন্ট। জামাত এই এনসিপি দলের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে রয়েছে, সুতরাং মোহাম্মদ ইউনূসের এই এন্ডোর্সমেন্ট এটা জামাতের পক্ষেও যায়। আর এখানেই আসে মেটিকুলাস ডিজাইনের এক্সটেনশন হিসেবে পরিকল্পিত নির্বাচনের তথ্যটি। পরিস্থিতি ইঙ্গিত দেয় -2 ফর্মুলার বাস্তবায়ন হতে চলেছে। পুরনো বড় দুই দলকে সরিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি আনার যে তত্ত্ব ছিল, সেই দিকে আন্তর্জাতিক ও দেশীয় বিশ্লেষকদের মতে এর পেছনে কিছু কারণ আছে। একটা হচ্ছে বিরাজনীতিকরণ বনাম নতুন রাজনীতি। সমালোচকদের মতে গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকেই একটি বিশেষ মহল, তার মধ্যে বিদেশি মহলও আছে, তারা চেষ্টা করছে যাতে বিএনপি বা আওয়ামী লীগের মতো পুরনো ঘরানার রাজনীতির বদলে নতুন কোনো দল ক্ষমতায় আসে, ওই নাগরিক শক্তির একটা জোব্বা আলখাল্লা পরে। আন্তর্জাতিক প্রভাবও আছে এর পেছনে, বললাম যেটা। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনেক দিন ধরেই বাংলাদেশে একটি তৃতীয় ধারার রাজনীতির উত্থান দেখতে চেয়েছিল, যারা দুর্নীতিমুক্ত হবে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এই ডিজাইন বাস্তবায়নের একটি বড় হাতিয়ার হতে পারে বলে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল, এবং তাকে নিয়েই এই ডিজাইনটা তৈরি হয়। এই ডিজাইনের মূল কারিগর ডিপ স্টেট ও আমেরিকা, এবং মোহাম্মদ ইউনূস তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের গত 15 মাসের রেকর্ড শেখ হাসিনার 15 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এটা জেনেও আমেরিকা এই সরকারের পেছনে, ইউনূসের পেছনে এখনও দাঁড়িয়ে আছে। আমেরিকা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে কেবল লিপ সার্ভিস হিসেবে বলতে হয়, নইলে ইউনূসের সাধ্য নেই নিজের মতে চলা, আমেরিকার প্রস্তাবকে অস্বীকার করার। আমেরিকা চায় বাংলাদেশে একটা পুতুল সরকার, সেই অবস্থানে এখনও তারা অনড়। আর বিএনপি এতদিন পরে কেন উদ্বিগ্ন হলো? বিএনপির অভিযোগের বাস্তব ভিত্তি এখানেই। তারা এখন মনে করছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকার প্রধান যদি কোনো বিশেষ দলের পক্ষে, সে সরাসরি হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ কথা বলেন, তবে প্রশাসনের কর্মকর্তারা ওই দলের হয়েই কাজ করবে। তত্ত্বাবধায়ক বনাম অন্তর্বর্তী সরকারের বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, তার মূল বৈশিষ্ট্য ছিল এই তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না বা কোনো দলের হয়ে কথা বলবে না, নিরপেক্ষতা বজায় রাখবে। কিন্তু বর্তমান সরকার যদি এনসিপির মতো কোনো দলকে প্রমোট করে, যদি পরোক্ষে জামাতকে প্রমোট করে, জামাতের জোটকে প্রমোট করে, তবে বিএনপির কাছে এটি নিরপেক্ষ থাকে না।
বিএনপি এখানে কিন্তু দেখতে পারে ভবিষ্যতে পেছনে আগুন আছে, সেটা দেখতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, যেমন ধরুন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন, যেমন দ্য ইকোনমিস্ট বা নিকেই এশিয়া জাপানের, এরা উল্লেখ করছে যে ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদী সংস্কারের নামে ক্ষমতায় থেকে যাওয়ার যে এজেন্ডা নিয়েছেন তা বাস্তবায়নের জন্য তার একটি সহায়ক রাজনৈতিক শক্তি প্রয়োজন। জামাত জোট যদি জেতে তাহলে ইউনূস পরবর্তী রাষ্ট্রপ্রধান থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। যদি এনসিপি সেই শক্তি হিসেবে, এই সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি এসেছে এবং ইউনূস তাদের সমর্থন দিচ্ছেন, এবং এটা যখন দিচ্ছেন তখনই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এবং এটা গত 15 বছরের মতো বিএনপি যে অভিযোগ করেছিল সেরকমই আর একটি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে। বিএনপি এখানেই ভয় পাচ্ছে, কিন্তু ভয়ের অনুভূতিটা এলো অনেক পরে। এখন তাদের সামনে একমাত্র ভরসার জায়গা, একটু শুরুতে যে কথাটা বলতে গিয়ে ভরসার জায়গাটা বলিনি, সেটা এখন বলি। ভরসার জায়গা আর কেউ নয়, ভরসার জায়গা ভারত। হ্যাঁ, একমাত্র ভারতই ভরসার জায়গা। নিজের ভূমিকা কি হতে পারে ভারত তার ইঙ্গিত স্পষ্ট করছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিন 4 আগে এক সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন নিয়ে তার কোনো কথা হয়েছে কি না। উত্তরে তিনি স্পষ্ট বলেন, হ্যাঁ, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে এই ব্যাপারে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ওয়াকারুজ্জামানকে চাপ দিয়ে ভোটে জামাত জোটের পক্ষে কাজ করার প্ল্যান বর্তমানে একটু থিতিয়ে গেছে। থিতিয়ে যাওয়ার কারণও একটা বড় কারণ, সেটা হচ্ছে আমেরিকার ট্রাম্প সাহেব তার নিজের গদি এত টলমল করা শুরু করেছে। এই ভেনেজুয়েলা নিয়ে, গ্রিনল্যান্ড নিয়ে তিনি এত বেশি ব্যস্ত, এবং নিজের গদি বাঁচানো নিয়ে, কারণ রিপাবলিকানরা তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা তার বিরুদ্ধে গিয়ে ভোট দিচ্ছে, তা মানে সই করছে তার বিরুদ্ধে। সুতরাং ট্রাম্প সাহেব এখন বাংলাদেশের দিকে নজর দিতে পারছেন না। যেটুকু চাপ আসছে, পাকিস্তান জামাতের হয়ে চাপ দিচ্ছিল সেনাপ্রধানকে, কিন্তু সেই চাপটা একটু থিতিয়ে গেছে। এবং বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর কথা থেকে এটা বুঝতে অসুবিধা হয় না, বাংলাদেশ সেনাপ্রধান কথা দিয়েছে নিরপেক্ষ থাকার। এই সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধানকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়, ভারতের আকাশ দিয়ে ঢাকা থেকে করাচি যাওয়ার বিমান ভারতের আকাশ সীমা দিয়ে যাচ্ছে, এবং অন্যান্য নানা রকম চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে এই ব্যাপার নিয়ে ভারত কি ভাবছে, এই প্রশ্ন করা হলে জেনারেল দ্বিবেদী বলেন এই প্রশ্ন তখনই গুরুত্ব পাবে যখন নির্বাচন উত্তর সরকার 5 বছরের জন্য হবে নাকি 4-5 মাসের জন্য হবে। প্রশ্নটা কিন্তু তার যে উত্তরটা কিন্তু খুব মেপে ঝুঁকে কথা বলা, এই উত্তরের বিস্তৃত ব্যাখ্যা তিনি দেননি। তবে বিশ্লেষকদের মত হলো বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সরকার গঠন করলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক পরিমণ্ডল, সংখ্যালঘু সুরক্ষা, আইনের শাসন, এগুলো প্রতিষ্ঠা করতে 4-5 মাস পরে আবার নির্বাচন হবে, এবং সেই নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। এরকম একটা সমঝোতা করেই নাকি তারেক জিয়া ফিরেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তার দোদুল্যমানতা কাটিয়ে এই সমঝোতার অন্যতম শরিক হয়েছেন। বিএনপির ভরসার জায়গা এখানেই।
ধর্মীয় মৌলবাদীদের হারিয়ে দুঃশাসনের অবসান করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসার, উন্নয়নের পথে নিয়ে আসার অভিযানে বিএনপিকে নিয়ে এগোতে চাইছে ভারত। এই অভিযানে পরোক্ষ সায় নাকি আছে শেখ হাসিনার আওয়ামী লীগেরও। এরশাদের বিরুদ্ধে লড়াইতে একদিন হাত মিলিয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। পতন হয়েছিল এরশাদের। মোহাম্মদ ইউনূসের স্বৈর শাসনকে পরাজিত করতে আবার ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুই গণতান্ত্রিক শক্তিকে। তারা সফল হলে তবে তারা নিজেরা যেমন বাঁচবে, দেশ বাঁচবে। ব্যর্থ হলে কেউ বাঁচবে না। তাকিয়ে থাকতে হবে আমাদের ভবিষ্যতের দিকে। ভবিষ্যৎ কি বলে। ধন্যবাদ।